বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। শরণার্থীর চাপ কমাতে ডেনমার্কে বিতর্কিত আইন পাস। আশ্রয় প্রার্থীদের টাকা পয়সা, গহনা, দামি জিনিসপত্র জব্দ করা হবে। বাংলাদেশে পুলিশকে জনগণের সেবক হতে বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু পুলিশের ব্যাপারে মানুষের আস্থা কতটা? তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত ঢাকা চট্টগ্রামের লাখ লাখ বাসিন্দা। মন্ত্রী বলছেন বিকল্প জ্বালানি ছাড়া গতি নেই। আমরা অলরেডি আবাসিক খাতে গ্যাস কানেকশন দেওয়া বন্ধ করে দিচ্ছি, পাইপ গ্যাস এটা বন্ধ। অল্টারনেটিভ ফুয়েল হিসাবে সবাইকে বলছি আপনারা এলপিজি ব্যবহার করা শুরু করেন, বাজারে অ্যাভেলেবল না, এলপিজির দাম কমে আসছে। আমার কাছে আলাদা চারে হলো এলপিজি সিলিন্ডার। আর আজকের ম্যাগাজিন বিজ্ঞানের আসর। তবে শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি সালে আকরাম। ডেনমার্কের পার্লামেন্ট অভিবাসন প্রত্যাশীদের নিবৃত্ত করার লক্ষ্যে সরকারের আনা একটি বিতর্কিত বিল পাশ করেছে। বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয় এবং বিলে পুলিশকে মূল্যবান জিনিসপত্র আটক করার অনুমতি দেয়া হবে এবং বিল অনুযায়ী অভিবাসন প্রত্যাশীদেরকে তাদের পরিবার ডেনমার্কে নিয়ে আসার আগে 3 বছর অপেক্ষা করতে হবে। তবে বিয়ের আংটি এবং আবেগ জড়িত রয়েছে এমন সব জিনিসপত্র এই আইনের আওতামুক্ত থাকবে। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ দূত স্টাফান দা মিস্তুরা নিশ্চিত করেছেন যে সিরিয়া সংঘর্ষ নিয়ে শান্তি আলোচনার নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং আলোচনা শুক্রবার জেনিভায় শুরু হবে। সিরিয়া সরকার এর মধ্যে জানিয়ে দিয়েছে তারা আলোচনায় অংশ নেবে, তবে কোন কোন বিরোধী গ্রুপ অংশ নেবে তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুলিশকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে করে মানুষ তাদের উপর নির্ভর করতে পারে। আজ ঢাকায় পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। আরো শুনুন আকবর হোসেনের কাছে। এই বক্তৃতায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোতে বিরোধী জোটের হরতাল এবং অবরোধ কর্মসূচিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সে সময় দৃঢ় এবং সাহসী ভূমিকা পালন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য বিশেষায়িত ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন। এদিকে এই পুলিশ সপ্তাহ এমন এক সময়ে পালন করা হচ্ছে যখন সম্প্রতি কিছু হয়রানি এবং নির্যাতনের অভিযোগে পুলিশের ব্যাপক সমালোচনা হচ্ছে। বাংলাদেশে মোবাইল ফোনে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের জন্য কোন গান বাছাই করতে এখন থেকে মোবাইল অপারেটরদেরকে শিল্পীর অনুমতি নিতে হবে। মঙ্গলবার মোবাইল অপারেটর, শিল্পী, সুরকার এবং গীতিকারদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। কোন গান মোবাইল ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা যাবে সেটি নির্ধারণ করবে দেশের শিল্পী, সুরকার ও গীতিকারদের সংগঠন। পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও অস্ত্র পাচার রোধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একযোগে কাজ করতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রতি আহ্বান জানিয়েছেন। অনেক পশ্চিমা পর্যবেক্ষকই মনে করেন ইরান হেজবুল্লাহর মতো জঙ্গি গ্রুপকে সহায়তা করে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রাখতে সিরিয়া যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিস্টার রুহানি বলেন, অর্থনীতি শক্তিশালী হলে সন্ত্রাস দমনে সাহায্য হবে। من بر این نکته هم تأکید کنم মিস্টার রুহানি বলছিলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক দেশের অ্যাটর্নি জেনারেল তাকে দুর্নীতি থেকে অব্যাহতি দেয় দেশকে এখন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মিস্টার নাজিব, যিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন, তিনি দীর্ঘদিন ধরে চলে আসা আর্থিক কেলেঙ্কারিকে একটি অনর্থক মনসংযোগ হরণকারী বলে অভিহিত করেন। তবে এই রুলিং এর প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
দক্ষিণ সোমালিয়ার বাসিন্দারা জানিয়েছেন জঙ্গি গোষ্ঠী আল শাবাব কেনীয় সৈন্যদের ত্যাগ করা স্থান আবার দখল করে নিয়েছে। ওই এলাকার একজন এমপি বিবিসিকে জানান বাধাদে শহরের পতন হয়েছে। 2 সপ্তাহ আগে হামলার শিকার হয়েছে এমন আরেকটি ঘাঁটি এল আদ্দে থেকেও কেনীয় সৈন্যরা নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে দেখা যাচ্ছে। বিবিসি বাংলা। বিবিসি বাংলার রাতের অধিবেশন শুনছেন, পরিবেশন করছি শাকিল আনোয়ার। বাংলাদেশে পুলিশের হয়রানি নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা এবং তা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে মানুষের সেবক হিসাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। ঢাকায় আজ পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন যে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা তলানিতে ঠেকেছে এবং অনেক সময় উল্টো হয়রানির ভয়ে প্রয়োজন থাকলেও মানুষজন পুলিশকে এখন এড়িয়ে চলে। বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধু হিসেবে দাঁড়াতে হবে, যাতে মানুষ ভরসা পায়। সরকার প্রধানের এমন তাগিদ এলো যখন পুলিশের হাতে 2 জন সরকারি কর্মকর্তার নির্যাতিত হওয়ার ঘটনা নিয়ে সমালোচনা চলছে। গণমাধ্যমে খবর হওয়ায় এই 2টি ঘটনা সবার নজরে এসেছে, কিন্তু অনেক ঘটনা ঘটছে যেগুলোতে ক্ষতিগ্রস্তরা নীরবে সয়ে যাচ্ছেন। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল ফাহাদ 2 বছর আগে পুলিশের হাতে ধরা পড়ে পা হারিয়ে ভয়ে তা নিয়ে আর উচ্চবাচ্য করেননি। আমি তো একটা মেসে থাকি, তো আমি সকালবেলা বের হয়েছি আপনার নাস্তা খাওয়ার জন্য। হঠাৎ করে ওই রাস্তাটার মধ্যে তেজগাঁও কলেজের পাশটাতে এখানটার মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল রাস্তার মধ্যে। সিভিল ড্রেসে কিছু পুলিশ দৌড়াইয়া কি করলো, লোকজন ধরলো, তো আমি তো ইয়ং, তা ওরাও কি করলো, আমাকে ওই আপনার ফুটপাথ থেকে টান দিয়ে ধরে নিয়ে আসলো, থানাতে নিয়ে গেল। পরে আমাকে থানার মধ্যে পিছনে একটা জায়গা আছে খালি, তো ওই জায়গাটার মধ্যে আমাকে এখন বলতেছে যে 5 লাখ টাকা দেয়, গুলি করবো না। আমি বলতো স্যার আমি এত টাকা কোথায় পাবো, আমার অপরাধটা কি স্যার? তো আমি বলতেছি কোনো অপরাধ লাগবে না, তো গুলি করবো। আমার বাম পায়ের মধ্যে গুলি করলো। আপনার পায়ে যে গুলি করলো, আপনি কি কোনো মামলা করেছিলেন? মামলা করতে গেছিল, কিন্তু ওরা বলছে যে কোনো মামলা হবে না। কিসের মামলা? এমনিতে তো ভীতিকর অবস্থায় আছি, এতে করে মামলা নিচ্ছে না। একটা পাও হারাইছি, আর কিছু হারাইতে চাই না আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছিল 2004 সালে, কিন্তু ওই শিক্ষকের পুরো পরিবারকেই দীর্ঘ সময় পুলিশি হয়রানি পোহাতে হয়েছে। ওই শিক্ষকের ছেলে রাশেদ জামান শোভন এখনো ভুলতে পারেন না সেই হয়রানির সময়টাকে। আমার বাবা ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন। 2004-এ 24শে ডিসেম্বর ওনাকে মেরে ফেলে আর কি। ওই দিন থেকেই পুলিশের থানায় নিয়ে যে সারা রাত বসে রাখা, মানে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম ওই সময়। অপরাধী ধরা পড়লো প্রায় 1.5 বছর পর, তারপরে আমরা জানতে পারলাম যে হ্যাঁ এই অপরাধী। সবচেয়ে বড় কথা কি যে আমাকেই কিভাবে এই কেসটার সঙ্গে জড়িত করা যায়, এই যে একটা চেষ্টা ছিল, এইটাই আমি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল মনে করেন, পুলিশের হাতে মানুষের হয়রানির ঘটনা নতুন নয়, কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় সাধারণ মানুষের আস্থার সংকট বাড়ছে। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে মানুষ পুলিশের কাছে যেতে একটু অনীহা প্রকাশ করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একজন মহিলা আমার কাছে তার সমস্যা নিয়ে এসেছিলেন, তো আমি তখন বলেছিলাম যে আমি কি ওই এলাকার পুলিশকে একটু বলে রাখবো নাকি। তখন তিনি আমাকে বলেছিলেন যে আপা যাকেই বলেন পুলিশকে বলেন না। তো এই ধরনের একটা ভাবমূর্তি কিন্তু পুলিশের জন্য মানুষের মনের মধ্যে বিরাজ করে, সেটাতে কোনো সন্দেহ নেই। কারণ তাদের একটা ধারণা হয়ে গেছে যে পুলিশের কাছে গেলেও কোনো সুরাহা হবে না, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশ হয়তো সেই অবস্থার সুযোগ নিয়ে তাকে আরো হয়রানির মধ্যে ফেলতে পারে। দুঃখের সঙ্গে বলতে হয় যে হ্যাঁ, আস্থার সংকটটা বিরাজ করছে। তিনি আরো বলেছেন, 54 ধারায় সন্দেহবশত যে কোনো মানুষকে আটক করা সহ ব্যাপক ক্ষমতা রয়েছে পুলিশের হাতে, এর অপপ্রয়োগ বন্ধ হচ্ছে না। ঢাকার রাস্তায় বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলতে গেলে তাদের অনেকেই পুলিশ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি, বিশেষ করে মহিলারা। সাধারণ মানুষের বেশিরভাগই বলেছেন তারা কোনো সমস্যায় পড়লেও পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা অনেক সময় দেখা যায় ধরলে কিছু অপরাধ না ফেলে তারা গাল অথবা ইয়াবা এগুলো ধরে যা বলে ইয়াবা সাথে আছে, এই জন্য ধরে নিছে। কিছু কিছু ক্ষেত্রে আস্থাটা অনেকেই হারিয়ে যায়, আস্থাটার ভিত্তি খুবই দুর্বল হয়ে যায় আর কি। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান এটা স্বীকার করেছেন যে তাদের বাহিনীর কিছু সদস্য অনেক সময় বাড়াবাড়ি করে থাকে, কিন্তু ঢালাও অভিযোগ
তিনি মানতে রাজি নন। এখন আইন প্রয়োগ করতে গিয়ে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটা ভিন্নতা পরিলক্ষিত হয় বিভিন্ন সময়ে। কেউ সুচারুরূপে আইনটা প্রয়োগ করতে পারেন, কেউ কেউ হয়তো যথাযথভাবে আইনটি প্রয়োগ করতে পারেন না। কখনো কখনো আইন প্রয়োগ করতে গিয়ে তারা ভুল করেন অথবা বাড়াবাড়ি করেন। যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন সেটা আইন ভঙ্গ হয়। আইন ভঙ্গ হলে মানবাধিকার ভঙ্গ হয় এবং সেগুলো আমাদের পুলিশের উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করে। এই নেতিবাচক দিকটা যাতে না আসে সেগুলোকে আমরা খুবই সিরিয়াসলি নেই। যদিও পুলিশের কর্মকর্তারা বলছেন নেতিবাচক দিকগুলো কাটিয়ে ওঠার চেষ্টা তাদের রয়েছে, কিন্তু সেই চেষ্টার প্রতিফলন খুব একটা দেখা যায় না বলে মানবাধিকার সংগঠনগুলো মনে করে। কাদির কল্লোল। বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে গত বেশ কিছুদিন ধরেই চলছে বাসা বাড়ি রেস্তোরাঁয় তীব্র গ্যাস সংকট। বহু রান্নাঘরে মধ্যরাতের আগে কোনো গ্যাসই থাকছে না। সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যাবার উপক্রম হয়েছে। বাসাবাড়িতে গ্যাসের এই সংকট তৈরি হলো কিভাবে এবং মাসখানেক ধরেও এর কোনো সমাধান হচ্ছে না কেন, জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে। আমি তো বিবিসিতে বহুবার বলেছি যে বাংলাদেশে যে গ্যাস সেটা তার 10 বছর 12 বছর যাবে যেভাবে আমরা ব্যবহার করছি। আমাদের যে প্রাকৃতিক গ্যাস, এটার অল্টারনেটিভটা কি আছে? আমাদের সামনে অল্টারনেটিভটা হলো প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করছি সেটা বাসার গ্যাস হিসাবে আমরা এলপিজি কে ব্যবহার করতে পারি। সো আমরা ওই জায়গায় কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। তার অর্থ কি মানুষজনকে আপনি এটাই বলছেন প্রকারান্তরে যে এই পাইপে যে গ্যাস তারা ব্যবহার করছে প্রায় একটা প্রজন্ম ধরে সেটা আর থাকবে না, মানে এই পরিস্থিতি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? এটা নতুন কোনো কাহিনী না। এটা কিন্তু আমি 5-6 মাস যাবতই বলে আসছি যে আমরা অলরেডি আবাসিক খাতে গ্যাস কানেকশন দেওয়া বন্ধ করে দিচ্ছি। পাইপ গ্যাস এটা বন্ধ, এবং আবাসিক খাতে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে সবাইকে বলছি আপনারা এলপিজি ব্যবহার করা শুরু করেন। বাজারে অ্যাভেলেবল নাও, এলপিজির দাম কমে আসছে। আমরা একটা অ্যাকশন প্ল্যান নিয়ে নিচ্ছি আগামী 3 বছরের মাথায় সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে আমরা জ্বালানি বাসায় বাড়িতে দিব। আমাদের আরবান এরিয়াতে যে করি, যেমন টাউনে মানে সিটিতে নারায়ণগঞ্জ বা ঢাকা বা চিটাগং এইসব জায়গায় পাইপ গ্যাস আছে। তারা দে ক্যান অ্যাফোর্ড টু পে 1500 টাকা ফর এ সিলিন্ডার, বাট তারা 600 টাকা দিচ্ছে পাইপ গ্যাসে, সারাদিন গ্যাস জ্বালিয়ে রাখে। শীতের সময় কি করে, পুরো গ্যাস জ্বালিয়ে রাখে, তারা হিটার হিসেবে ব্যবহার করে গ্যাসটাকে। কিন্তু এখন তো এবার তো গ্যাসই নেই, তারা তো জ্বালাতেই পারছে না। সেটাই তো কথা, আমি তো আগেও বলছি যেটা থাকবে না এবং ধীরে ধীরে কমতে থাকবে। মিস্টার হামিদ, এই যে আপনি বলছেন এখন এই যে ঢাকার মানুষকে, যে লক্ষ লক্ষ মানুষকে কি আপনারা এই পরামর্শটা দিচ্ছেন প্রাতিষ্ঠানিকভাবে যে তোমাদের কিন্তু আর গ্যাস থাকবে না, তোমরা এলপিজি ব্যবহার করা শুরু করো? জি অবশ্যই। কিভাবে দিচ্ছেন এটা? এটা কথাটা জানে 1 বছর যাবো। We have started campaigning in the TV, in the media, in the papers. কিছুদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি ফেয়ার হয়ে গেল, কন্টিনিউ আমাদের টিভিতে অ্যাড গেছে যে জ্বালানিতে আপনারা এলপিজি ব্যবহার করেন। এটার জন্য এবি হয়েছে, সবকিছু জনগণ জানছে। আমার তো টার্গেট ইজ নট ফর ঢাকা, ঢাকা ইজ নট বাংলাদেশ। ঢাকার মানুষ যেটা এফোর্ড করতে পারে তারা পাইপ গ্যাস ব্যবহার করছেন মাত্র 600 টাকা সারা মাসে দিয়ে। সারা পৃথিবীতে সবচেয়ে মানে লো কস্টে তারা এই টাকাটা দিচ্ছেন। বাকি যে মফস্বল বা ঢাকার বাইরে তারা কিন্তু এই কস্টলি এলপিজি গ্যাস কিন্তু ব্যবহার করছেন। তারা এখন দাম কমে আসছে, তারা কিন্তু সেটাই ব্যবহার করছেন, তারা তো আর গ্যাস পাচ্ছেন না। মিস্টার হামিদ, যে হুঁশিয়ারি আপনি ঢাকার মানুষজনকে বা চট্টগ্রামের মানুষজনকে বা যেসব শহরে পাইপে করে গ্যাস যাচ্ছে এখনো তাদেরকে দিচ্ছেন, মানে আপনি কি তাদেরকে তাহলে একটা ধারণা দিবেন যে পাইপে গ্যাস আর কতদিন বাংলাদেশের মানুষ পাবে? ম্যাক্সিমাম আর 8-10 বছর। অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করতে হবে, 100 বছরের সামনের এনার্জি প্ল্যান করা যায় না কখনো। আমাদের ড্রিলিং আছে, আমরা আরো 100 ড্রিলিং করতে যাচ্ছি। দেখা গেল যে 5-7-10 বছর পরে প্রচুর পরিমাণে ডিপসিতে গ্যাস পাওয়া গেল, তখন কি হবে? কিন্তু এখন যে পরিসংখ্যান আপনাদের কাছে আছে, এখন যে চিত্র, তাতে করে আর বাসা বাড়িতে গ্যাস এইভাবে জ্বালানো যাবে না, আপনি তাই বলছেন? অ্যাবসলিউটলি। এটা আমাদের এই গ্যাস ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। এলপিজি আমরা কিভাবে ব্যবহার করব সেই নীতিমালা আমরা একটা তৈরি করেছি, প্রাইম মিনিস্টারের অনুমতির অপেক্ষায় আছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আমরা বলে দিচ্ছি নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা ব্যবহার রাখবো ইন্ডাস্ট্রিতে, আমরা নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি দিব ইন্ডাস্ট্রিতে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হলে পরেই আমাদের জব মার্কেট ক্রিয়েট হবে, এভরিথিং, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশনটা বাড়বে। সো আলটিমেটলি আমাদের টার্গেট কিন্তু পরিকল্পিত শিল্প এলাকাতে গ্যাস দেওয়া এবং বিদ্যুৎ দেওয়া। তাহলে এই যে মানুষজন, ঢাকার মানুষজন বা অন্যান্য অনেক শহরের মানুষজন এই যে কান্নাকাটি করছেন যে গ্যাস নেই, তাদের জন্য এই মুহূর্তে আপনার কাছে কোনো সমাধান নেই?
আমার কাছে আলাদিনের চেরাগ হলো এলপিজি সিলিন্ডার। নসরুল হামিদ, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন। পাকিস্তানে মেয়েরা মোটর সাইকেল চালাবে এ কথা সে দেশের বহু মানুষ এমনকি কল্পনাও করতে পারেন না, কিন্তু সামাজিক বাধা পেরিয়ে নারীদের মোটর সাইকেলে আগ্রহী করতে পাকিস্তানের পাঞ্জাব সরকার একটি উদ্যোগ নিয়েছে। কিভাবে সেটি কাজ করছে তা নিয়ে বিবিসির সুমাইলা জাফরির প্রতিবেদন পরিবেশন করছেন আকবর হোসেন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের প্রাণকেন্দ্র এটি। এখানে যা হচ্ছে সেটি বহু পাকিস্তানি নাগরিক তাদের জীবনে আগে কখনো দেখেননি। এখানে 150 জন নারী মোটরসাইকেল চালাচ্ছেন। ইসলামী রাষ্ট্র পাকিস্তানে নারীরা গাড়ি চালাতে পারেন, কিন্তু মোটরসাইকেল চালানোর বিষয়ে কিছু সামাজিক বিধিনিষেধ আছে। পাঞ্জাবের প্রাদেশিক সরকার সেই সামাজিক বিধিনিষেধকে ভেঙে দিতে চায়। নারীদের মোটরসাইকেল চালানোর এই আয়োজনটি সেজন্যই করা হচ্ছে। এই প্রকল্পের পরিচালক সালমান সুফি বলছিলেন, We believe in development through economic prosperity and that is only possible by the অর্থনৈতিক প্রাচুর্যের মাধ্যমে উন্নয়ন করাকেই আমরা বিশ্বাস করি। মানুষের যাতায়াত যত বাড়বে উন্নয়নের সে গতিতে এগোবে। সে কারণে আমরা নারীদের জন্য এই ব্যবস্থা করেছি যাতে করে তারা অর্থনৈতিক উন্নয়নে সমান অংশীদার হতে পারে। লাহোরে এই ট্রেনিং সেন্টারে অনেক নারী আসছেন মোটরসাইকেল চালানো শেখার জন্য। মোটরসাইকেলে বসে কিভাবে ব্যালেন্স রাখতে হয় সে বিষয়টি এখানে শেখানো হচ্ছে। অনেকের জন্যই এটি কঠিন কাজ। অনেকে ব্যালেন্স রাখতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন, কিন্তু তাদের চোখে মুখে উত্তেজনা এবং সংকল্প স্পষ্ট। মোটরসাইকেল চালানোর জন্য 600 নারী তাদের নাম নথিভুক্ত করেছেন এখানে। কেন তারা মোটরসাইকেল চালানো শিখতে চান? তাদের কয়েকজন বলছিলেন, পাবলিক ট্রান্সপোর্টে নারীরা যেভাবে হেনস্থার শিকার হন সেটি খুবই বিব্রতকর এবং দুঃখজনক। গাড়ি কেনা ব্যয়বহুল। নারীদের যদি নিজস্ব মোটরসাইকেল থাকে তাহলে রাস্তাঘাটে তারা আরামে চলাফেরা করতে পারবে। আমি একজন গৃহিণী, আমার 5 সন্তান। ভবিষ্যতে নারীদের জন্য আমি একটি ড্রাইভিং স্কুল খুলতে চাই। মেয়েদের মোটরসাইকেল চালানো দেখে যেহেতু মানুষজন অভ্যস্ত নয়, সেজন্য প্রথম দিকে তারা হয়তো আমাদের ইয়ার্কি করবে, কিন্তু এতে আমরা হাল ছাড়ব না। এ ধরনের আশঙ্কা অনেক নারীর মধ্যেই রয়েছে। সেজন্য হয়রানি প্রতিরোধ করতে মোবাইলে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়, যেখানে একটি ক্লিক করলেই সাথে সাথে নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সেটি চলে যাবে। এই প্রকল্প পাঞ্জাবের অন্য ছোট শহরগুলোতেও নিয়ে যাবার পরিকল্পনা করছে সরকার। যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে গোলাপি রঙের মোটরসাইকেলও দেওয়া হবে। সেই মোটরসাইকেলে চড়ে স্বাধীনতার স্বপ্ন আরো পাখা মেলবে বলে পাঞ্জাবের অনেক নারী মনে করেন। আকবর হোসেন, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন। পরিক্রমা শোনা যাচ্ছে শর্ট ওয়েভে, FM প্রচার তরঙ্গে এবং ইন্টারনেটে www.bbcbangla.com ওয়েবসাইটে। এবারে আজকের ম্যাগাজিন বিজ্ঞানের আসর। যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আরো একটি নতুন গ্রহের ব্যাপারে তারা নিশ্চিত। আগামী 5 বছরেই সেটা টেলিস্কোপে ধরা পড়বে। 2015 সাল ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর। বিজ্ঞানীরা এর জন্য জলবায়ু পরিবর্তনে মানুষের কর্মকাণ্ড এবং এল নিনিওকে দায়ী করছেন। 1989 থেকে 2009 সন, এই 25 বছরের মধ্যে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বেড়েছে বঙ্গোপসাগরে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে সেটাকে অ্যাবজর্ব করে নেয় সমুদ্র, এবং তার অনেক খারাপ কনসিকুয়েন্সেস রয়েছে। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন তারা হয়তো আরো একটি নতুন গ্রহ আবিষ্কার করে ফেলেছেন, এবং নতুন এই গ্রহটি আছে অন্য কোথাও নয়, আছে এই সৌরজগতের ভেতরেই। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা নতুন এই গ্রহটির নাম দিয়েছেন প্ল্যানেট 9 বা 9 নম্বর গ্রহ। তারা বলছেন গ্রহটি নেপচুন থেকেও আরো কোটি কোটি মাইল দূরে সূর্যের চারদিকে ঘুরছে। এসব কিছুই পাওয়া গেছে কম্পিউটার মডেলিং গবেষণা থেকে। তবে তারা বলছেন আগামী 5 বছরের মধ্যেই সম্ভাব্য এই গ্রহটি টেলিস্কোপে
ধরা পড়বে বলে তারা আশা করছেন। এই জ্যোতির্বিজ্ঞানীদের একজন মাইক ব্রাউন। তাদের দলটি যখন সম্ভাব্য নতুন এই গ্রহটির সন্ধান পেলেন তখনকার মুহূর্তটি সেখানে কিরকম ছিল? There was a moment sitting right here in this office where we saw something that we had not anticipated at all. ওই সময়টা ছিল এরকম, আপনি অফিসে বসে এমন একটা জিনিস দেখলেন যা আগে কখনো ধারণাও করেননি। তাহলে যেরকম লাগতে পারে, আমাদের জন্য ওই মুহূর্তটা ছিল ঠিক ওরকম। আমরা থমকে গিয়েছিলাম, তবে লাফালাফি করিনি, খুব বেশি উচ্ছ্বসিত হইনি, তবে আমরা হতচকিত হয়ে পড়েছিলাম যে আসলেই এরকম কিছু আছে। আসলেই কি এরকম কোনো গ্রহ আছে? এই প্রশ্নটির উত্তর পাওয়া যেতে পারে কুইপার বেল্টের ভেতরে চলাফেরা থেকে। এই বেল্টে সবকিছুই বরফের এবং সেখানেই আছে প্লুটো। এই চলাফেরা দেখে বোঝা যায় সেখানে কোনো গ্রহ আছে যা এখনো চোখে পড়েনি। তাহলে প্রশ্ন হতে পারে, এই গ্রহটি দেখতে কেমন? পৃথিবীর তুলনায় 10 গুণ বড়। সূর্য থেকে নেপচুন যত দূরে, এই 9 নম্বর গ্রহটি তার থেকেও সম্ভবত 20 গুণ বেশি দূরে বলছেন বিজ্ঞানীরা। আরো বলছেন সূর্যের চারদিকে এই গ্রহটির ঘুরে আসতে সময় লাগে হয়তো 10,000 থেকে 20,000 বছর। 2015 সালে বিশ্বের তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আবহাওয়া বিজ্ঞানীদের প্রকাশিত তথ্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1961 সাল থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে গড়ে যে তাপমাত্রা ছিল, 2015 সালের তাপমাত্রা ছিল তার চেয়েও প্রায় 0.25%, অর্থাৎ 0.75 ডিগ্রি সেলসিয়াস বেশি। গত বছর আবহাওয়ার সবকিছুই ছিল চরম। রেকর্ড উষ্ণতার এই বছরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া এবং ইন্দোনেশিয়া। প্রবল বৃষ্টির কারণে কোনো কোনো দেশ, ক্যারিবিয়ান থেকে জাপান, বড় রকমের বন্যায় প্লাবিত হয়েছে। অনাবৃষ্টির কারণে লাখ লাখ মানুষ অনাহারে আছে আফ্রিকায়। আর এসবের পেছনে কারণ তাপমাত্রা বৃদ্ধি। বিজ্ঞানীরা বলছেন এর জন্য মূলত দায়ী গ্রিন হাউস গ্যাস, আবার কিছুটা প্রাকৃতিক এক ঘটনা এল নিনিও, যখন প্রশান্ত মহাসাগর থেকে তাপ নির্গত হয়। ব্রিটিশ আবহাওয়া বিজ্ঞানী ডক্টর পিটার স্ট্রট। এর পেছনে যেসব কারণ আছে তার মধ্যে প্রধান হচ্ছে মানুষের যেসব কর্মকাণ্ডের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে সেসব, আর তার সাথে আরো কিছুটা অবদান রাখছে এল নিনো। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1850 সাল থেকে 2015 সাল পর্যন্ত তাপমাত্রা বেড়েছে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু প্যারিসে বিশ্ব নেতারা ঠিক করে দিয়েছেন যে এই তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না। নাসার বিজ্ঞানী ডক্টর গেভিন স্মিথ। 1 degree doesn't sound like very much, but if you think about the differences on a planetary 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিকে হয়তো খুব বেশি বড় রকমের বৃদ্ধি বলে মনে হয় না, কিন্তু এর ফলে আমাদের গ্রহে যে ধরনের পরিবর্তন ঘটেছে তার বিচারে এই 1 ডিগ্রি বাড়ার বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ। আর্কটিক এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এসব কিছুতেই ইতিমধ্যেই তার প্রভাব পড়েছে। পূর্বাভাসে বলা হচ্ছে এবছরও হতে পারে আরো একটি উষ্ণ বছর, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা প্রত্যেকেই এই গরম অনুভব করব। তবে বিজ্ঞানীরা বলছেন প্রতি বছরেই যে একটু একটু করে তাপমাত্রা বাড়ছে সেটা স্পষ্ট। এসব নিয়েই আমি কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরীর সাথে। শুধু একটি উষ্ণ বছর বলে আসলে এত সিম্পলিফাই করাটা হয়তো খুব জাস্টিফাইড হবে না। তা আমাদের দেখেছি যেমন 98 ছিল খুবই উষ্ণ বছর, সেটা ছিল খুবই স্ট্রং একটি এল নিনো বছর, কিন্তু 2002 সনে আবার বলা হলো যে এটা সবচেয়ে উষ্ণ বছর এল নিনো ছাড়া বছরের মধ্যে। 2005-এ এসে আবার বলা হলো এটাই সবচেয়ে উষ্ণ বছর, কারণ সে 2003-এর রেকর্ড ভেঙেছে। 2010-এ এসে আবার বলা হলো এটাই সবচেয়ে উষ্ণ বছর, কারণ সে 2005-এর রেকর্ড ভেঙেছে। এখন 2015-তে এসে আবার বলা হচ্ছে এটাই সবচেয়ে উষ্ণ বছর, কারণ এটা 2010-এর রেকর্ডকেও ভেঙেছে। তার মানে এক একটা বছরে দেখা যাচ্ছে যে আগে রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ বছর হয়ে যাচ্ছে। এই যে ট্রেন্ড, তার মানে আমরা 2017-তে গিয়ে হয়তো বলবো যে এটাই সবচেয়ে উষ্ণ বছর, কারণ সে 15-কেও হয়তো ছাড়িয়ে যাবে। এটাই অ্যালার্মিং। এখন একটা কথা বলা হয়, এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড,
গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয়। একই সঙ্গে আপনি আরেকটা কথা বলছিলেন এল নিনো বছর। এই এল নিনো বছরটা কি? এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের, মধ্য প্রশান্ত মহাসাগরে পূর্ব পশ্চিম জুড়ে একটা বিশাল অঞ্চল রয়েছে। এই অংশটিতে এক ধরনের তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটে এবং এটি এত স্ট্রং সিগনেচার রাখতে পারে আমাদের গ্লোবাল অ্যাটমসফিয়ারের উপর। বৃষ্টিপাত, খরা, তাপমাত্রা বৃদ্ধি, এগুলো সবকিছুকে প্রভাবিত করার ক্ষমতা রাখে এই এল নিনো। মানে আপনি বলছিলেন যে এই এল নিনোর কারণে সমুদ্রের প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রাটা বৃদ্ধি পায়, তো এটার কারণটা জানা যায়নি। এটার কারণটাকে আরো ভালোভাবে স্টাডি করবার জন্য প্রশান্ত মহাসাগরের সেই অঞ্চলে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে। সেই ইনস্ট্রুমেন্ট গুলো মাত্র 2-3 সাইকেল এল নিনো ডাটা সংগ্রহ করেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন যে আরো বেশ কিছু সাইকেলের এল নিনো ডাটা সংগৃহীত হলে হয়তো বিষয়গুলিকে আর একটু ভালোভাবে ব্যাখ্যা করা যাবে যে কেন ঘটছে এটা। এখন এই যে উষ্ণ হয়ে ওঠা বছরের পর বছর, আমি গ্রাফ দেখছিলাম গত 35 বছরে সবচেয়ে বেশি তাপমাত্রাটা বেড়েছে এবং 2015 সালের দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যে লাল একটা রেখা দিয়ে সেটা অন্যগুলির থেকে অনেক উপর দিয়ে গেছে। শুধু কি এল নিনোটাই বড় কারণ এই উষ্ণ হয়ে যাওয়ার পেছনে? 2015টা এল নিনোর একটা বড় প্রভাব থাকতে পারে। এখন বিজ্ঞানীদের বা বিজ্ঞানের যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে আমার যে অবজারভেশন, এখন এই অবজারভেশনের মধ্যে মাল্টিপল সোর্স থাকতে পারে। তার একটা সোর্স হচ্ছে জেনারেলি আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর ট্রেন্ড রয়েছে সেটা, তার সাথে যুক্ত হতে পারে এল নিনোর জন্য বাড়তি আরেকটু। এখন কতটুকু এল নিনোর প্রভাব আর কতটুকু আমাদের যে বৈশ্বিক উষ্ণতা বাড়ার ট্রেন্ডের প্রভাব, এটা আমি দেখিনি কোথাও সেভাবে কেউ স্পষ্ট করে ক্যালকুলেশন করে দিতে পেরেছেন। তবে এটা প্রায় নির্দ্বিধায় বলা চলে যে দুটোরই এফেক্ট এখানে রয়েছে। আগে থেকেই বলা হচ্ছিল বা ধারণা করা হচ্ছিল, বিজ্ঞানীরা বলছিলেন যে 2015 সাল হবে সবচেয়ে উষ্ণ বছর। এটা আগে থেকেই বোঝা যায়? এটা বেশ আগে থেকেই আঁচ করা যায়, কারণ সমুদ্র হঠাৎ করে কিন্তু তার গুণগত পরিবর্তন ঘটে না, খুব ধীরে ঘটে। সেই ধীরে ঘটার ট্রেন্ডটা যখন বিজ্ঞানীরা দেখতে পান তখন তারা প্রথমে এল নিনো ওয়াচ জারি করেন, অর্থাৎ লক্ষ্য করতে থাকেন যে এল নিনো আসলে ঘটবে কিনা। একটা থ্রেশহোল্ড আছে, ওই থ্রেশহোল্ড পেরিয়ে গেলে বিজ্ঞানীরা তখন বলেন যে ওয়াচ নয়, এবার এল নিনো ওয়ার্নিং। তো এই যে আমরা দেখছি মানে বছরের পর বছর এটা বাড়ছে, তো যেখানে জাতিসংঘ বলছে যে 2 ডিগ্রি সেলসিয়াসের কথা, তার বেশি যাতে না বাড়ে, তাহলে এই যে বছরের পর বছর এই তাপমাত্রাটা বেড়ে যাওয়া, এটা কি ওই 2 ডিগ্রি সেলসিয়াসকে কোনো এক সময় ছাড়িয়ে যেতে পারে? প্যারিসে যেটুকু এগ্রিমেন্ট এসছে তাতে করে বিজ্ঞানীরা কনভিন্সড নন যে 2 ডিগ্রিতে তাপমাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে। কারণ প্যারিসের সিদ্ধান্তটা বিজ্ঞানীরা নেননি, সেই সিদ্ধান্তটা নিয়েছেন পৃথিবীর রাজনীতিবিদেরা। কিন্তু বিজ্ঞানীরা মোটামুটি ভাবে নিশ্চিত যে প্যারিসে যেটুকু অর্জন, ওই অর্জন দিয়ে 2 ডিগ্রিতে আটকে রাখা যাবে না। এটা তো একটা আশঙ্কার ব্যাপার। তো এখন এই যে ট্রেন্ড বলছিলেন, যেটা আমরা কি আবারও বলবো যে 2016 সালে বা 2017-18 সালে যে এটা সবচেয়ে উষ্ণ বছর? আমি অনেকটা পরিষ্কার তাই দেখতে পাচ্ছি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে যেটুকু ফলো করছি তাতে আমি এই 2000 সন থেকে 2015 সনের মধ্যে আমি 1, 2, 3, 4, 5টা বছর পেলাম। এই 5 বছরে কনসিকিউটিভলি পর এসে আমরা বলছি যে এটাই সবচেয়ে উষ্ণ বছর। কাজে আগামী 15 বছরে আরো 5টা বছর হয়তো আমরা এই রেকর্ড ভাঙতে দেখব। আমরা 2012 সনে বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধির উপর একটা সায়েন্টিফিক স্টাডি করেছি 25 বছরের তথ্য নিয়ে। আমরা দেখেছি যে 1989 থেকে 2009 সন, এই 25 বছরের মধ্যে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বেড়েছে বঙ্গোপসাগরে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে সেটাকে অ্যাবজর্ব করে নেয় সমুদ্র, যার ফলে এই যে গ্লোবাল ওয়ার্মিং বায়ুতে যেটা ঘটছে এটা কিন্তু আলটিমেটলি সমুদ্র এটাকে অ্যাবজর্ব করে নিয়ে নিজে উত্তপ্ত হচ্ছে এবং তার অনেক খারাপ কনসিকুয়েন্সেস রয়েছে। সি লেভেল রাইজ, সাইক্লোন ইন্টেন্সিফিকেশন, সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বাড়া, এই সমস্ত কিছুই ঘটছে। আমরা সাইক্লোনের ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে অনেক বেড়েছে। বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরী। আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর।